হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সোম থেকে শুক্র আমি তোমাদের শুভেন্দু স্যার সকাল 10টায় এই নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস করাই। তো দেখো, আমাদের যে WBPSC ফুড এসআই পরীক্ষা, সেই ফুড এসআই পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। মার্চ মাসে পরীক্ষা হবে। তোমরা যদি 20টা মক টেস্ট সমাধান সহ বাংলায় পেতে চাও তাহলে এই টাকা দিয়ে তোমরা পারচেস করতে পারো। আর এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার 9593430522। এই নাম্বারে ফোন করে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশানে। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে, ঠিক আছে? আর আমাদের যে চ্যানেল, আমাদের যে অ্যাপ, সেটা হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার। দেখো, আজকে কিছু স্থাপত্য নিয়ে আমরা জেনে নিই। তো প্রাগৈতিহাসিক স্থাপত্য, প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজে। প্যালিওলিথিক এজের এই যে সময়কালটা, এই প্রাচীন প্রস্তর যুগের সময়কাল খ্রিস্টপূর্ব মানে বিসি, বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর এই প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজের সময়কাল। এই সময় যে মানুষেরা থাকতো, আদিম মানুষেরা, তারা মূলত কি করত? তারা মূলত পশু শিকার করে এবং বনের ফলমূল খেয়ে তারা কিন্তু জীবন ধারণ করত। এবং তাদের বসবাসের জায়গা কোথায় ছিল? বসবাসের জায়গা ছিল কোনো প্রাকৃতিক গুহা বা খোলা আকাশের নিচে। তখনকার আদিম মানুষেরা, প্রাচীন প্রস্তর যুগের প্যালিওলিথিক এজের মানুষেরা বসবাস করত। ওকে, তাহলে এই যে সময়টা, এই প্রাচীন প্রস্তর যুগের সময়কালটা কত? আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। পশু শিকার করে ও ফলমূল খেয়ে আদিম মানুষেরা জীবন ধারণ করত, আর কোনো প্রাকৃতিক গুহা বা খোলা আকাশের নিচে তারা বসবাস করত। প্রাচীন প্রস্তর যুগ যখন শেষের পর্যায়ে যায়, সেই সময় প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে আদিম মানুষেরা স্যাঁতসেঁতে গুহার পরিবর্তে বড় পাথরের ওপর ক্রমান্বয়ে ছোট ছোট পাথর সাজিয়ে তারা কি করে? বাড়ি তৈরি করতে শেখে। এবং এই বাড়ি যখন তারা তৈরি করে ফেললো, বাড়ির ওপরে ছাদ দরকার, তারা পাথরের দেওয়ালের ওপর গাছের ডালপালা লতাপাতা দিয়ে ছাদ তৈরি করে। ওকে, তো এই যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আমরা কোথায় কোথায় দেখতে পাই, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আমরা দেখতে পাই মধ্যপ্রদেশের ভীমবেটকা, কর্ণাটকের কুড়মুল, উত্তর পশ্চিম পাকিস্তানের সংঘাও, কর্ণাটকের হুন্সগি উপত্যকায় এই সমস্ত প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আমরা দেখতে পাই। ওকে, চলো নেক্সট আমরা চলে এসেছি মধ্যপ্রস্তর যুগে। তো মধ্যপ্রস্তর যুগ হচ্ছে মেসোলিথিক এজ। তো এই মেসোলিথিক এজের সময়কালটা আমাদের প্রথমে জানতে হবে। তো দেখো, আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 বছর পর্যন্ত এই মধ্যপ্রস্তর যুগটা আমরা দেখতে পাই, মেসোলিথিক এজ। এই মেসোলিথিক এজেই কিন্তু মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। আর যখনই মানুষ আগুনের ব্যবহার শিখে যায়, তখন তারা কি করে? আগুনে ঝলসে পশুর মাংস খেতে শুরু করে। তারা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেত। এই সময় মানুষ গুহার পরিবর্তে ছোট ছোট বসতি তৈরি করে বসবাস করতে শেখে এই মধ্যপ্রস্তর যুগের সময়কালে। এরপর দেখো, মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন আমরা কোথায় কোথায় পেয়ে থাকি। মধ্যপ্রস্তর যুগের নিদর্শন মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপত্যকায় অবস্থিত আদমগড়, রাজস্থানের বাগড়, উত্তরপ্রদেশের সরাই নহর রাই, এই সমস্ত জায়গায় আমরা মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পেয়ে থাকি, পাওয়া গেছে। এই সমস্ত জায়গায় মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট হচ্ছে নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। এই নিওলিথিক এজের সময়সীমা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 বছর পর্যন্ত এই নব্যপ্রস্তর যুগটাকে আমরা দেখতে পাই। এই সময় মানুষ কিন্তু পশুপালন শিখে গেছে, কৃষিকাজ করতে শিখে গেছে। যখনই মানুষ কৃষিকাজ করতে শিখে গেছে, পশুপালন করতে শিখে গেছে, তখন কিন্তু মানুষের স্থায়ী বসবাসের একটা
কারণ হয়ে দাঁড়ালো। তো দেখো এই যুগে মানুষ স্থায়ী বসতি নির্মাণ করতে শুরু করে, যেহেতু কৃষিকাজ করতে শিখে গেছে, তো স্থায়ী বসতি দরকার। এই সময়ের ঘরগুলো ছিল আয়তাকার বৃত্তাকার আকৃতির ছিল, যা মূলত মাটি, খড়, নলখাগড়া ইত্যাদিতে তৈরি। এই যে নব্যপ্রস্তর যুগের নিদর্শন, সেটা আমরা কোথায় কোথায় দেখতে পাই? জম্মু কাশ্মীর, বালুচিস্তান, বিহার, অসম প্রভৃতি অঞ্চলে এই যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা দেখতে পাই। তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন যুগে কোথায় কোথায় দেখা যায়, পাওয়া গেছে, সেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। মেহেরগড় অঞ্চলের ঘরবাড়িগুলো ছিল 4 কামরা বিশিষ্ট কাদামাটির তৈরি। মেহেরগড় ছাড়াও অন্যান্য যে সমস্ত জায়গায় তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে সেইগুলো কি কি? গুজরাটের অনর্ত সংস্কৃতি, রাজস্থানের গণেশ্বর যোধপুর সংস্কৃতি, পশ্চিম মহারাষ্ট্রের সাভালদা এবং জারোয়া সংস্কৃতি, মেওয়ারের আহার সংস্কৃতিতে কিন্তু মেহেরগড় সভ্যতা ছাড়াও এই সমস্ত তাম্রপ্রস্তর যুগের নিদর্শন এই জায়গাগুলোতে পাওয়া গেছে। হরপ্পা সভ্যতা দেখি। হরপ্পা সভ্যতায় যে নগরগুলো জনবসতিযুক্ত এলাকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। হরপ্পা সভ্যতায় যে নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই নগরগুলিতে যে জনবসতি ছিল, সেই জনবসতিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ভাগ হচ্ছে সিটাদেল, যেটা হচ্ছে উঁচু এলাকা, আরেকটা ভাগ হচ্ছে নিচু এলাকা। তো উঁচু এলাকায় কি হতো? উঁচু এলাকায় হরপ্পা সভ্যতায় শহরের যারা ধনী শাসক ব্যক্তিরা তারা থাকতো, আর নিচু এলাকায় যারা মূল জনবসতি, যারা সাধারণ মানুষ, তারা নিচু এলাকায় থাকতো, আর ওপরের এলাকায় যারা শাসন করত, যারা শহরের ধনী ব্যক্তি ছিল, তারা উঁচু এলাকায় থাকতো। এই সভ্যতায় পোড়া ইটের, হরপ্পা সভ্যতায় পোড়া ইটের বাড়িগুলি ছিল, বাড়ি দেখতে পাওয়া যায়। এগুলো ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেকটা বাড়িতে হরপ্পা সভ্যতায় উন্মুক্ত আঙিনা, প্রাচীরের বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ ইত্যাদি দেখা গেছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে এই হরপ্পা সভ্যতায় বাড়িগুলো কিন্তু ছিল। হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে, মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য ও 108 ফুট প্রস্থ বিশিষ্ট একটি স্নানাগার পাওয়া গেছে। ঠিক আছে, তো এই স্নানাগারে ঠান্ডা গরম জলের ব্যবস্থা ছিল ঋতুভেদে, মানে গরমকালে ঠান্ডা জল আর শীতকালে গরম জলের ব্যবস্থা। আর এই যে স্নানাগার থেকে যাতে নোংরা জল বের হয়ে যায়, দিয়ে পরিষ্কার জল প্রবেশ করে, সেরকম কিন্তু ব্যবস্থা ছিল। ঠিক আছে, এগুলো স্থাপত্যের মধ্যে পড়ছে। এরপরে আমরা দেখব যে মৌর্য ও পরবর্তী মৌর্য, গুপ্তযুগ, অন্যান্য সাম্রাজ্যের মধ্যে কী কী স্থাপত্য। তার মধ্যে আমরা স্তম্ভটা আমরা আজকে দেখব। যে দেখো খ্রিস্টপূর্ব 321 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে গড়ে ওঠে একটা বিশাল মৌর্য সাম্রাজ্য, যে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। এই মৌর্য সাম্রাজ্যের স্থাপত্যে স্তম্ভের একটা ভূমিকা আছে। তো দেখো ফার্স্ট স্তম্ভ আমরা যেটা দেখব সেটা হচ্ছে অশোক স্তম্ভ। মৌর্য স্থাপত্যগুলির অন্যতম নিদর্শন হচ্ছে অশোকের, সম্রাট অশোকের সারনাথের এই স্তম্ভটা। এটি কোথায় অবস্থিত? এটা পাথরের স্তম্ভের মাথায় পিঠোপিঠি 4টি সিংহ আছে। এই স্তম্ভটি একটি উল্টানো পদ্মের মতো দেখতে একটি বেদির উপর রাখা আছে, তার উপরে অশোক চক্র দেখা যায়, যার বাঁ দিকে ষাঁড় আর ডান দিকে ঘোড়ার মূর্তি আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, 1950 সাল থেকে এই অশোক স্তম্ভটা ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। 1950 সাল থেকে অশোক স্তম্ভটিকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো শানকিসা স্তম্ভ। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর সম্রাট অশোক ভারতের প্রাচীনতম শহর শানকিসাতে এই স্তম্ভটি নির্মাণ করেন। এই স্তম্ভের মধ্যে হাতির মূর্তি দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে লাউরিয়া নন্দনগড় স্তম্ভ। বিহারের চম্পারণ জেলার লাউরিয়া নন্দনগড় শহরে সম্রাট অশোকের নির্মিত এই স্তম্ভটি আছে। এই স্তম্ভের একেবারে শীর্ষে একটা সিংহের মূর্তি আছে। এছাড়াও লাউরিয়া অরারো স্তম্ভ দেখা যায় বিহারের চম্পারণে। দেখো এবার আমরা কোশ্চেন অ্যান্সারে চলে এসেছি প্রতিদিনের মতো। তীর্থঙ্কর শব্দটির সাথে যুক্ত, তীর্থঙ্কর শব্দটি কোন ধর্মের সঙ্গে যুক্ত?
জৈন ধর্মের সাথে কিন্তু এই তীর্থঙ্কর শব্দটি যুক্ত। আমরা একটু ইনফরমেশন জেনে নিই। জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিলেন, মহাবীর ছিলেন। এই 24তম তীর্থঙ্করের নাম ছিল মহাবীর। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন ধর্মের একজন রক্ষাকর্তা বা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক শিক্ষক। জৈন তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ কে ছিলেন? তো জৈন তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ ছিলেন 24তম তীর্থঙ্কর মহাবীর। মহাবীর বর্ধমান নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর। তিনি ছিলেন জৈন তীর্থঙ্করদের মধ্যে সর্বশেষ। তিনি খ্রিস্টপূর্ব 599 সালে ভারতের বিহার রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি অহিংসা, সত্যবাদিতা, অস্তেয় মানে চুরি না করা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, জাগতিক কামনা থেকে দূরে থাকা, এই 5টি শিরোনামে 5টি নৈতিক শিক্ষা দিয়ে জৈন ধর্মকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন এই মহাবীর। হিউয়েন সাং জৈন ধর্মকে কোথায় সমৃদ্ধ হতে দেখেন? উড়িষ্যা, কাশ্মীর, বাংলা, বিহার। তো বিহারে কিন্তু জৈন ধর্মের প্রচারটা হিউয়েন সাং দেখতে পেয়েছিলেন। ঠিক আছে, হিউয়েন সাং ছিলেন বিখ্যাত চীনা পর্যটক, যিনি প্রাচীন সময়ে ভারত সফর করেছিলেন, তাই তাকে পর্যটকদের রাজকুমার বলা হয় এই হিউয়েন সাংকে। তার ভারত সফর হর্ষবর্ধনের রাজত্বের সময় ঘটে। তিনি বিহারে জৈন ধর্মকে সমৃদ্ধ হতে দেখেছেন। ঠিক আছে, নিম্নলিখিত কোন পিটকে আচরণ বিধি উল্লেখ করা হয়েছে যা বৌদ্ধ অনুসারী দ্বারা অনুসরণ করা হয়? তো সূত্র পিটক, অভিধর্ম পিটক, বিনয় পিটক, কোন পিটকে আচরণ বিধি উল্লেখ করা হয়েছে? বিনয় পিটকে আচরণ বিধি উল্লেখ করা হয়েছে যা বৌদ্ধ অনুসারী দ্বারা অনুসরণ করা হয়। বিনয় পিটক একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ। ত্রিপিটকের 3টি অংশের মধ্যে বিনয় পিটক হচ্ছে একটি অংশ। ত্রিপিটকের অন্য দুটো অংশ হচ্ছে সূত্র পিটক, অভিধর্ম পিটক। প্রাথমিক বিষয়বস্তু হলো সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জন্য মঠের নিয়ম লেখা আছে এই বিনয় পিটকের মধ্যে। বিনয় পিটক এই বইটার মধ্যে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জন্য যে মঠের নিয়ম, সেই মঠের নিয়ম কিন্তু এই বিনয় পিটকের মধ্যে আমরা দেখতে পাই। নিম্নলিখিতগুলির মধ্যে কে এশিয়ার আলো নামে পরিচিত? তো কে এশিয়ার আলো বলা হয়? লাইট অফ এশিয়া, যীশুখ্রিস্ট, ভগবান বুদ্ধ, নবী মোহাম্মদ, জরাথুস্ট্র। তো লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলে? ভগবান বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। ভগবান বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ, যার অপর নাম হচ্ছে পদ্মপাণি, বৌদ্ধ ধর্মমতে তিনি হাতে পদ্মফুল ধারণ করেন, তার নাম পদ্মপাণি। খ্রিস্টপূর্ব 567 থেকে 563 অব্দের দিকে গৌতম বুদ্ধের জন্ম হয়। বৌদ্ধ ধর্মগ্রন্থ সূত্র নিপাতে বলা হয়েছে শাক্যদের একটি গ্রাম থেকে লুম্বিনিয়া জনপদে গৌতম বুদ্ধের জন্ম হয়। তো গৌতম বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া। কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন? তাহলে কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন? সারনাথে। সারনাথে গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন। সারনাথ হচ্ছে বারাণসী থেকে 13 কিলোমিটার উত্তর পূর্বে উত্তরপ্রদেশের গঙ্গা বরুণ নদীর সঙ্গমস্থলের কাছে অবস্থিত একটি শহর। এটি এমন একটি জায়গা যেখানে বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিলেন। বোধিলাভের পর তিনি উরুবিল্ব তথা বুদ্ধগয়ায় 6 বছর ছিলেন। কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতিত্ব কে করেছিলেন? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতিত্ব কে করেছিলেন? অশ্বঘোষ, উপগুপ্ত, বাসুদেব, মহাকাশ্যপ। তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতিত্ব করেন কিন্তু বাসুদেব। কুষাণ রাজা কনিষ্কের পৃষ্ঠপোষকতায় এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডলবনে। এই সঙ্গীতির সভাপতি ছিলেন বসুমিত্র, যার সহসভাপতি ছিলেন অশ্বঘোষ। এই সঙ্গীতি মূলত বৌদ্ধ ধর্মকে মহাজন ও হিনজান এই দুটি সম্প্রদায়ে ভাগ করে দেয়। অশোক তার ছেলে মহেন্দ্রকে বৌদ্ধ ধর্ম প্রচারক হিসেবে কোথায় পাঠিয়েছিলেন? সিলনে পাঠিয়েছিলেন। ঠিক আছে, বর্তমান শ্রীলঙ্কায়। তো অশোক তার ছেলে মহেন্দ্রকে বৌদ্ধ ধর্ম প্রচারক হিসেবে কোথায় পাঠিয়েছিলেন? সিলন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
মহেন্দ্র বৌদ্ধ উৎসগুলিতে উল্লেখিত বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যিনি শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম নিয়ে আসেন। তিনি ছিলেন মৌর্য সম্রাট অশোকের এবং তার স্ত্রী দেবীর প্রথম সন্তান। সংঘমিত্রার বড় ভাই হচ্ছে এই মহেন্দ্র। বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করেছিলেন সেই স্থানটিকে উল্লেখ করুন। তো বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? রাজগৃহ, বুদ্ধগয়া, কপিলাবস্তু, সারনাথ। তো বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধগয়া। বুদ্ধগয়া হলো সেই স্থান যেখানে বুদ্ধের পরম জ্ঞান লাভ হয়। বৌদ্ধদের কাছে এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। বুদ্ধের সময়ে নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত এই জায়গাটা ছিল উরুভেলা নামে পরিচিত। রাজা অশোক প্রথম এই পবিত্র স্থানে একটি মন্দির নির্মাণ করেছিলেন। বুদ্ধগয়া বা বোধগয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলার এটি একটি শহর। ঠিক আছে, এখানে যে বোধি গাছের নিচে তিনি বোধি বা জ্ঞান অর্জন করেন সেটাকে একটি বিখ্যাত স্থান হিসেবে পরিচিত করা হয়েছে। হাতিগুম্ফা শিলালিপি নিম্নলিখিত কোন সম্রাটের সাথে সম্পর্কিত? হাতিগুম্ফা শিলালিপি কোন সম্রাটের সঙ্গে সম্পর্কিত? সম্রাট খারবেলের সাথে এই হাতিগুম্ফা শিলালিপি সম্পর্কিত। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে উদয়গুড়ি থেকে হাতিগুম্ফা বা হাতির গুহা শিলালিপিটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে ভারতের কলিঙ্গ সম্রাট খারবেল দ্বারা খোদাই করা হয়েছিল। লাস্ট কোশ্চেন ইতিহাসের, চোল সাম্রাজ্য কোন কোন অংশে বিভক্ত ছিল? তো চোল সাম্রাজ্য কোন কোন অংশে বিভক্ত ছিল? মান্দালয়, নাড়ু, কুররাম, ভালানাড়ু। এই অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চোল সাম্রাজ্য মান্দালয়, নাড়ু, কুররাম, ভালানাড়ু এই অংশে বিভক্ত ছিল। চোল রাজবংশ মণ্ডলম নামে বেশ কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, যা আরও পরে ভালনাড়ুতে বিভক্ত হয়। এই ভালনাড়ুগুলি কোট্টাম বা কুট্টাম নামে বিভাজিত হয়। ভারতের সংবিধানের ব্যাখ্যা কিসের ওপর ভিত্তি করে গঠিত? ভারতের সংবিধানের ব্যাখ্যা কিসের ওপর ভিত্তি করে গঠিত? প্রস্তাবনার ওপর ভিত্তি করে গঠিত ভারতের সংবিধানের ব্যাখ্যা। 12C হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রস্তাবনা বা প্রিয়াম্বেল হলো সংবিধানে লিখিত একটি প্রারম্ভিক বা ব্যাখ্যামূলক বিবৃতি যার উদ্দেশ্য বা অন্তর্নিহিত দর্শন হচ্ছে ব্যাখ্যা করে। ঠিক আছে, সংবিধান পরিষদ তার সম্মতি অনুযায়ী, কার সম্মতি অনুযায়ী সংবিধান পরিষদ তৈরি করা হয়েছিল? তাহলে ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশনের সম্মতি অনুযায়ী সংবিধান পরিষদ তৈরি করা হয়। ক্যাবিনেট মিশন ছিল 1946 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাটলি সরকার কর্তৃক ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি সরকার কর্তৃক ভারতে পাঠানো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশন। মিশনে 3 জন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেই 3 জনের নাম খুব ইম্পর্টেন্ট: পেথিক লরেন্স, স্ট্র্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। এটি একটি সংবিধান প্রণয়নকারী সংস্থা যা সংবিধান প্রণয়নের জন্য পাঠানো হয়েছিল। 1934 সালে মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায় ভারতের সংবিধান সভার ধারণাটি প্রথম পেশ করেছিলেন। গণপরিষদ ছিল স্বাধীন ভারতের প্রথম সংসদ। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোথা থেকে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি রাশিয়ার সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছিল। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছিল। 1976 সালের 42তম সংশোধনী আইন সংবিধান পার্ট 4-তে একটি নতুন অংশ যুক্ত করা হয়েছে। এটি 51 অনুচ্ছেদের নিচে একটি অনুচ্ছেদ 51A যুক্ত করে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করে। এগুলি ইউএসএসআর এর সংবিধান দ্বারা অনুপ্রাণিত মৌলিক কর্তব্যগুলি রাশিয়ার সংবিধান থেকে মূলত নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোথা থেকে নেওয়া হয়েছে বললামই, রাশিয়ার সংবিধান থেকে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যগুলি রয়েছে? কোন অনুচ্ছেদটিতে মৌলিক কর্তব্যগুলি রয়েছে ভারতের সংবিধানে? তো ভারতের সংবিধানে 51A-তে এই মৌলিক কর্তব্যগুলো রয়েছে। এটি 51 অনুচ্ছেদের নিচে একটি নতুন অনুচ্ছেদ 51A সন্নিবেশ করিয়ে মৌলিক দায়িত্বগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের সম্পত্তির অধিকার একটি নৈতিক অধিকার, আইনি অধিকার, মৌলিক অধিকার, ব্যক্তিগত অধিকার। ভারতের সম্পত্তির অধিকার হচ্ছে একটি আইনি অধিকার। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
ভারতের সম্পত্তির অধিকার হচ্ছে একটি আইনি অধিকার। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের শ্রেণী থেকে বাদ দিয়ে আইনি অধিকার হিসেবে নির্ধারিত করা হয়। ঠিক আছে, অনুচ্ছেদ 11(1)(f) যা নাগরিকদের সম্পত্তি অর্জন, ধরে রাখার এবং নিষ্পত্তি করার অধিকার নিশ্চিত করে সম্পত্তি বাধ্যতামূলক অধিগ্রহণ সম্পর্কিত অনুচ্ছেদ 31 বাদ দেওয়া হয়েছে। কোন অনুচ্ছেদকে সংবিধানের রত্ন হিসেবে উল্লেখ করা হয়? খুব ভালো কোশ্চেন। কোন অনুচ্ছেদকে সংবিধানের রত্ন হিসেবে উল্লেখ করা হয়? 352, 123, 32 কোনোটাই নয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রস্তাবনাটিকে নিম্নলিখিত কারণে সংবিধানের রত্ন হিসেবে বর্ণনা করা হয়েছে প্রস্তাবনাকে, কারণ এতে বলা হয়েছে যে সংবিধানের উৎস ভারতের জনগণ। এর লক্ষ্য ছিল নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকারকে সুরক্ষিত করা। এটি জনগণকে চিন্তা, অভিব্যক্তি, বিশ্বাস এবং উপাসনা করার অধিকার দিয়েছে। এটি জনগণকে মর্যাদা ও সুযোগের সাম্যের অধিকার দিয়েছে। এটি সামগ্রিকভাবে নাগরিক ও জাতির মর্যাদার উপর মনোনিবেশ করেছে। পশ্চিমবঙ্গে ডাল চাষ করা হয়। কোথায় পশ্চিমবঙ্গে ডাল চাষ করা হয়? নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম। এটা তোমাদের HW থাকলো হোমওয়ার্ক। এটা তোমরা কমেন্টে, ভিডিওর কমেন্টে অ্যান্সারটা দেবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ডাল চাষ করা হয় কোথায়? এই চারটের মধ্যে কোন অপশানটা হবে? লুনি নদী নিচের কোথায় পতিত হয়েছে? লুনি নদী কোথায় পড়েছে? কচ্ছের রণে গিয়ে পড়েছে। লুনি নদী কচ্ছের রণে গিয়ে পড়েছে। তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। লুনি নদী নিচের কোথায় পতিত হয়? কচ্ছের রণে। লুনি নদী পশ্চিম রাজস্থান রাজ্যের একটি নদী। এটি আজমেরের কাছে আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকায় উৎপন্ন হয়েছে এবং গুজরাটের কচ্ছের রণে পতিত হয়েছে। লুনি নদীর দৈর্ঘ্য হচ্ছে কত? 495 কিলোমিটার। লুনির ডান তীরের একমাত্র উপনদীর নাম হচ্ছে যোজারি। আর বাম তীরের উপনদীগুলো কি কি? জোয়াই, শুকরি, বাঁদি, গুহিয়া, খারি, সাগি। এগুলো হলো লুনি নদীর বাম তীরের উপনদী। আর ডান তীরের একমাত্র উপনদীর নাম হচ্ছে যোজারি। ঠিক আছে, যোজারি হলো লুনি নদীর ডান তীরের একমাত্র উপনদী। এছাড়াও লুনি নদীর উপরে দুটি সেচ প্রকল্প গড়ে উঠেছে, সর্দার সামন্ত আর জওয়াই বাঁধ। এই দুটো সেচ প্রকল্প লুনি নদীর ওপরে গড়ে উঠেছে। তো আজকের ক্লাস এত দূর অবধি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরবর্তী ক্লাস আবার থাকছে কালকে 10টায়। কালকে 10টার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো, কাল আবার দেখা হচ্ছে।